গল্পবাবুর আসরে সকল শ্রোতাদের সুস্বাগতম। বাঙালির সবথেকে প্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদা। ফেলুদাকে নিয়ে গত সপ্তাহে গল্পবাবুর আসরে প্রকাশিত হয়েছে বাদশাহী আংটি প্রথম পর্ব। এ সপ্তাহের গল্প বাদশাহী আংটি দ্বিতীয় পর্ব। যদিও গল্পের শুরুতে আমরা সংক্ষেপে বলে নেব আগে কি হয়েছে, তবুও আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন এই যে আগের পর্বটি শুনে এই পর্বটি শুনলে বেশি ভালো লাগবে। আগের পর্বটি শোনা থাকলে স্কিপ করতে পারেন এত মিনিট এত সেকেন্ড পর্যন্ত। আগের পর্বের লিংক দেওয়া আছে এই পর্বের ডেসক্রিপশন, আই বাটন এবং এন্ড স্ক্রিনে। আসুন শুরু করা যাক আজকের গল্প বাদশাহী আংটি দ্বিতীয় পর্ব। আগে যা ঘটেছে, ফেলুদা আর তোপসে তার বাবার এক বন্ধু ধীরু কাকার আমন্ত্রণে লখনৌ পৌঁছায়। সেখানে এক প্রতিবেশী হাড়ের ডাক্তার ডক্টর শ্রীবাস্তবের বাড়িতে চোর ঢোকে। শ্রীবাস্তব লখনৌয়ের এক ধনী ব্যবসায়ী শেঠ পিয়ারিলালের ছেলে মহাবীরের হাড়ের ব্যারাম ঠিক করে দেওয়ায় শ্রীবাস্তবকে এক মহামূল্য আংটি দান করে যান পিয়ারিলাল। আংটিটি নাকি একসময় ঔরঙ্গজেবের ছিল। ঘটনায় প্রকাশ পিয়ারিলাল হার্ট অ্যাটাকে মারা যান এবং মারা যাওয়ার সময় শ্রীবাস্তবকে কিছু একটা বলতে চেয়েছিলেন, কিন্তু কেবল স্পাই কথাটি দুবার বলতে পারেন। শ্রীবাস্তবের ধারণা চোর এই আংটিটি চুরি করতেই এসেছিল, তাই সে ভয় পেয়ে আংটিটি ধীরু কাকাকে রাখতে দেয়। ধীরু কাকারা একদিন সবাই মিলে বনবিহারী বাবুর বাড়ি যান, যিনি কুমির, হায়না, বুনো বিড়াল, ব্ল্যাক উইডো, মাকড়সা, র্যাটল স্নেকের মতো হিংস্র প্রাণী পোষেন। বনবিহারী বাবুর বাড়ি থেকে ফিরে ধীরু কাকা শুনতে পান এক সাধু বাবা এসে ধীরু কাকার বৈঠকখানায় অনেকক্ষণ বসেছিলেন। হঠাৎ কি মনে হতে ধীরু কাকা গোদরেজের আলমারি খুলে দেখতে পান আংটিটি নেই। ফেলুদা সাধু বাবার খোঁজে পৌঁছে যায় লখনৌ স্টেশনে। সেখানে ওয়েটিং রুমের দারোয়ান জানায় এক সাধু বাবা অ্যাটাচি হাতে এসেছিলেন, কিন্তু তিনি ওয়েটিং রুমের টয়লেটে ঢোকার পর সে তাকে আর দেখেনি। টাঙা চড়ে ফেরার পথে কেউ একজন একটা কাগজ দলা পাকিয়ে ফেলুদাকে ছুঁড়ে মারে। ফেলুদা অনেক চেষ্টা করেও তাকে ধরতে পারে না। কাগজটায় পানের রস দিয়ে লেখা, খুব হুঁশিয়ার। তপেশ ফেলুদাকে হুঁশিয়ার থাকতে বলায় ফেলুদা তাকে দেখায় একটা ছোট্ট কৌটো, যাতে লেখা আছে দশম সংস্কার চূর্ণ। ফেলুদা বলে এতে আছে চূর্ণীকৃত ব্রহ্মাস্ত্র। এরপর রাত্রে খাওয়া দাওয়ার পর ফেলুদা বলল, তোপসে কি মনে হচ্ছে বলতো? আমি বললাম, কিসের কি মনে হচ্ছে? এই যেসব ঘটনা ঘটছে। বা রে বা, সে তো তুমি বলবে, আমি আবার কি করে বলবো? আমি কি ডিটেকটিভ নাকি? আর সন্ন্যাসীটা কে সেটা না জানা অবধি আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু কিছু কিছু জিনিস তো বোঝা যাচ্ছে, যেমন সন্ন্যাসীটা বাথরুমে ঢুকে আর বেরোলো না কেন। এটা তো খুবই রিভিলিং। রিভিলিং মানে যার থেকে অনেক কিছু বোঝা যায়। এখানে কি বোঝা যাচ্ছে? তুই নিজে বুঝতে পারছিস না? আমি বুঝতে পারছি যে ওয়েটিং রুমের দারোয়ানটা অন্যমনস্ক ছিল। তোর মুন্ডু। তবে সন্ন্যাসী বেরোলে নিশ্চয়ই দারোয়ানের চোখে পড়তো। তাহলে এই সন্ন্যাসী বেরোয়নি? সন্ন্যাসীর হাতে কি ছিল মনে আছে? আমি তো হ্যাঁ, অ্যাটাচি কেস। সন্ন্যাসীর হাতে অ্যাটাচি কেস দেখেছিস কখনো? তা দেখিনি। সেই তো বলছি, ওটা থেকেই সন্দেহ হয়। কি সন্দেহ হয়? যে সন্ন্যাসী আসলে সন্ন্যাসী নন। উনি প্যান্ট শার্ট কি ধুতি পাঞ্জাবি পরা আমাদের মতো অসন্ন্যাসী, আর সেই পোশাক ছিল ওই অ্যাটাচি কেসে। গেরুয়াটা ছিল ছদ্মবেশ, খুব সম্ভবত দাড়ি গোঁফটাও। বুঝেছি, সেগুলো বাক্সে পুড়ে নিয়েছে
আর অন্য পোশাক পরে বেরিয়ে গেছে। তাই ওকে দারোয়ান চিনতে পারছিল না। গুড, এইবার মাথা খুলেছে তাহলে। কিন্তু আজ সকালে তাহলে কে তোমার গায়ে কাগজ ছুঁড়ে মারলো? হয় ও নিজেই, না হয় ওর কোনো লোক স্টেশনের আশেপাশে ঘোরাফেরা করছিল। আমি যে একে তাকে সন্ন্যাসীর কথা জিজ্ঞেস করছি সেটা ও শুনেছিল, আর তাই হুমকি দিয়ে গেল। বুঝেছি, কিন্তু এছাড়া আর কোনো রহস্য আছে কি? বাবা, বলিস কি রে, রহস্যের কোনো শেষ আছে নাকি? শ্রীবাস্তবকে স্ট্যান্ডার্ড গাড়িতে কে ফলো করলো? সেও কি ওই সন্ন্যাসী না অন্য কেউ? গেটের বাইরে দাঁড়িয়ে চারমিনার আর পান খেতে খেতে কে ওয়াচ করছিল? পিয়ারিলাল কোন স্পায়ের কথা বলতে চেয়েছিলেন? বনবিহারী বাবু হিংস্র জানোয়ার পোষেন কেন? পিয়ারিলালের ছেলে বনবিহারী বাবুকে আগে কোথায় দেখেছে? সে আংটির ব্যাপার কতখানি জানে? রাত্রে বিছানায় শুয়ে এইসব রহস্যের কথাই ভাবছিলাম। ফেলুদা একটা নীল খাতায় কি যেন সব লিখলো, তারপর 10:30টায় শুয়ে পড়ল। আর শোবার কিছুক্ষণ পরেই জোরে জোরে নিঃশ্বাস। বুঝলাম ও ঘুমিয়ে পড়েছে। দূর থেকে রামলীলার ঢাকের শব্দ ভেসে আসছে। একবার একটা জানোয়ারের ডাক শুনলাম, হয়তো শেয়াল কিংবা কুকুর, কিন্তু হঠাৎ কেন জানি হায়নার হাসি বলে মনে হয়েছিল। বনবিহারীবাবু যে হিংস্র জানোয়ার পোষেন তাতে ফেলুদার আশ্চর্য হবার কি আছে? সব সময় কি সব জিনিসের পিছনে লুকোনো কারণ থাকে? অনেক রকম অদ্ভুত অদ্ভুত শখের কথা তো শুনতেই পাওয়া যায়। বনবিহারীবাবুর চিড়িয়াখানাও হয়তো সেই রকমই অদ্ভুত কোনো শখের নমুনা। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তার আর খেয়াল নেই। যখন ঘুমটা ভাঙলো তখন মনে হলো চারিদিক ভীষণ নিস্তব্ধ। ঢাকের বাজনা থেমে গেছে, কুকুর শেয়াল কিচ্ছু ডাকছে না, খালি ফেলুদার জোরে জোরে নিঃশ্বাস ফেলার শব্দ আর মাথার পিছনে টেবিলের ওপর রাখা টাইম পিসটার টিকটিক শব্দ। আমার চোখটা পায়ের দিকে জানলায় চলে গেল। জানলা দিয়ে রোজ রাত্রে দেখেছি আকাশ আর আকাশের তারা দেখা যায়। আজ দেখি আকাশের অনেকখানি ঢাকা। একটা অন্ধকার মতো কি যেন জানলার প্রায় সমস্তটা জুড়ে দাঁড়িয়ে আছে। ঘুমের ঘোরটা পুরো কেটে যেতেই বুঝলাম সেটা একটা মানুষ জানলার গড়ার ধরে দাঁড়িয়ে আমাদেরই ঘরের ভিতরে দেখছে। যদিও ভয় করছিল সাংঘাতিক, তবু লোকটার দিক থেকে চোখ ফেরাতে পারছিলাম না। আকাশের তারা অল্প অল্প থাকলেও ঘরের ভিতরে আলো নেই, তাই লোকটার মুখ দেখা অসম্ভব। কিন্তু এটা বুঝতে পারছিলাম যে তার মুখের নিচের দিকটা, মানে নাক থেকে থুতনি অবধি, একটা কালো কাপড়ে ঢাকা। এবার দেখলাম লোকটা ঘরের ভিতর হাত ঢুকিয়েছে। তবে শুধু হাত নয়, হাতে একটা লম্বা ডান্ডার মতো জিনিস আছে। একটা মিষ্টি অথচ কড়া গন্ধ এবার আমার নাকে এলো। একই ভয়েতেই প্রায় দম বন্ধ হয়ে আসছিল। এখন হাত পাও কিরকম যেন অবশ হয়ে যেতে লাগলো। আমার মনে যত জোর আছে সবটা একসঙ্গে করে শরীরটা প্রায় একদম না নড়িয়ে আমার বাঁ হাতটা আমার পাশেই ঘুমন্ত ফেলুদার দিকে এগিয়ে দিলাম। আমার চোখ কিন্তু জানলার দিকে। লোকটা এখনো হাতটা বাড়িয়ে রয়েছে। গন্ধটা বেড়ে চলেছে। আমার মাথা ভোঁ ভোঁ করছে। আমার হাতটা ফেলুদার কোমরে ঠেকলো। আমি একটা ঠেলা দিলাম। ফেলুদা একটু নড়ে উঠলো। নড়তেই ক্যাচ করে খাটে একটা শব্দ হলো, আর সেই শব্দটা হতেই জানলার লোকটা হাওয়া। ফেলুদা ঘুমো ঘুমো গলায় বলল, ও, খোঁচা মারছিস কেন? আমি শুকনো গলায় কোনো রকমের ঢোক গিলে বললাম, জানলায়। কে? জানলায় আবার কে? ইস, গন্ধ কিসের? বলেই ফেলুদা এক লাফে উঠে জানলার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর কিছুক্ষণ একদৃষ্টে বাইরের দিকে চেয়ে থেকে ফিরে এসে বলল, কি দেখলি ঠিক করে বলতো? আমি তখনও প্রায় কাঠের মতো পড়ে আছি। কোনো মতে বললাম, একটা লোক, হাতে ডান্ডা, ঘরের ভেতর। হাত বাড়িয়েছিল? হ্যাঁ। বুঝেছি, লাঠির ডগায় ক্লোরোফর্ম ছিল, আমাদের অজ্ঞান করবার তালে ছিল। কেন?
বোধহয় আর এক আংটি চোর, ভাবছে এখনো আংটি এখানেই আছে। যাকে তুই ব্যাপারটা আর বাবা কাকাকে বলিস না, মিথ্যে নার্ভাস টার্ভাস হয়ে আমার কাজটাই ভেস্তে দেবে। পরদিন সকালে বাবা আর ধীরু কাকা দুজনেই বললেন যে আর বিশেষ কোনো গোলমাল হবে বলে মনে হচ্ছে না। আংটি উদ্ধারের ভার পুলিশের ওপরই দিয়ে দেওয়া হয়েছে। ইন্সপেক্টর গড়গড়ি কাজ শুরু করে দিয়েছেন। পুলিশে আংটি খুঁজে পেলে ফেলুদার ওপর টেক্কা দেওয়া হবে, আর তাতে ফেলুদার মনে লাগবে। এই ভেবে আমি মনে মনে প্রার্থনা করলাম পুলিশ যেন কোনো মতে আংটিটা খুঁজে না পায়, সে ক্রেডিটটা যেন ফেলুদারই হয়। বাবা বললেন, আজ তোদের আরো কয়েকটা জায়গা দেখিয়ে আনবো ভাবছি। ঠিক হলো দুপুরে খাওয়ার পর বেরোনো হবে। কোথায় যাওয়া হবে সেটা ঠিক করে দিলেন বনবিহারী বাবু। আমরা সবে খেয়ে উঠেছি, এমন সময় বনবিহারী বাবু এসে হাজির। বললেন, আপনাদের বাড়ি দিনে ডাকাতির খবর পেয়ে চলে এলাম। একটা ভালো দেখে হাউন্ড পুষলে এ কেলেঙ্কারি হতো না। সাধু বাবার উদ্দেশ্য সাধু না অসাধু সেটা বুঝতে একটা ওয়েল ট্রেন্ড যেত হাউন্ডের লাগতো ঠিক 5 সেকেন্ড। যাক, চোর পালানোর পর আর বুদ্ধি দিয়ে কি হবে বলুন। বনবিহারী বাবু সঙ্গে কাগজে মোড়া পান নিয়ে এসেছিলেন। লখনৌ শহরের বেস্ট পান, খেয়ে দেখুন, এক বেনারস ছাড়া কোথাও পাবেন না এই জিনিস। আমি মনে মনে ভাবছি বনবিহারী বাবু যদি বেশিক্ষণ থাকেন তাহলে আমাদের বাইরে যাওয়াটাই ভেস্তে যাবে। এমন সময় উনি নিজেই বললেন, বাড়িতে থাকছেন না বেরোচ্ছেন? বাবা বললেন, ভেবেছিলাম এদের নিয়ে একটা কিছু দেখিয়ে আনবো। ইমামবাড়া ছাড়া তো আর কিছুই দেখা হয়নি এখনো। রেসিডেন্সি দেখোনি এখনো? প্রশ্নটা আমাকেই করলেন ভদ্রলোক। আমি মাথা নেড়ে না বললাম। চলো, আমার মতো গাইড পাবে না। মিউটিনি সম্বন্ধে আমার থরো নলেজ আছে। তারপর ধীরু কাকার দিকে ফিরে বললেন, আমার কেবল একটা জিনিস জানার কৌতূহল হচ্ছে, আংটিটা কোত্থেকে গেল? সিন্ধুকে রেখেছিলেন কি? ধীরু কাকা বললেন, সিন্ধুক আমার নাই, একটা গোদরেজের আলমারি খুলে নিয়ে গেছে। চাবি অবশ্যই আমার পকেটেই ছিল, বোধহয় ডুপ্লিকেট চাবি দিয়ে খুলেছে। শুনলাম বাক্সটা নাকি রেখে গেছে। হ্যাঁ। ভেরি স্ট্রেঞ্জ। বাক্স দেরাজে ছিল? হ্যাঁ। দেরাজ ভালো করে খুঁজে দেখেছেন তো? তন্ন তন্ন করে। কিন্তু একটা জিনিস তো করতে পারেন, আলমারির হাতলে বাক্সটার গায়ে ফিঙ্গারপ্রিন্ট আছে কিনা সেটা তো। থাকলে সবচেয়ে বেশি থাকবে আমারই আঙুলের ছাপ, ওতে সুবিধা হবে না। বনবিহারী বাবু মাথা নেড়ে বললেন, খাসা লোক ছিলেন বাবা পিয়ারিলাল। আংটিটি ইনসিওর পর্যন্ত করেননি, আর যাকে দিয়ে গেলেন তিনিও অবশ্যই তথৈবচ। যাক, হাড়ের ডাক্তার এবার হাড়ে হাড়ে শিক্ষা পেয়েছে। এবার আর আমাদের টাঙ্গায় যাওয়া হলো না। বনবিহারী বাবুর গাড়িতেই সবাই উঠে পড়লাম। ফেলুদা আর আমি ড্রাইভারের পাশে বসলাম। ক্লাইভ রোড দিয়ে যখন যাচ্ছি তখন বনবিহারী বাবু আমাদের দুজনকে উদ্দেশ্য করে বললেন, তোমরা এখানে এসে এমন একটা রহস্যের ব্যাপারে জড়িয়ে পড়বে ভেবেছিলে কি? আমি মাথা নেড়ে না বললাম। ফেলুদা খালি করে একটু হাসলো। বাবা বললেন, ফেলু বাবু তাহলে পোয়া বাড়ো, ওর এ ব্যাপারে খুব ইন্টারেস্ট। ও হলো যাকে বলে শখের ডিটেকটিভ। বটে। বনবিহারী বাবু যেন খবরটা শুনে খুবই অবাক আর খুশি হলেন। বললেন, ব্রেনের ব্যায়ামের পক্ষে ওটা খুব ভালো জিনিস। তার রহস্যের কিছু কিনারা করতে পারলে ফেলুবাবু। ফেলুদা বলল, এ তো সবে শুরু। অবশ্যই তুমি কোন রহস্যের কথা ভাবছো জানি না,
আমার কাছে কিন্তু অনেক কিছুই রহস্যজনক। ধীরু কাকা বললেন, কীরকম? এই যেমন ধরুন, সন্ন্যাসী গোদরেজের আলমারির চাবি পেল কোত্থেকে? তারপর বাড়িতে চাকর বাকর থাকতে সে সন্ন্যাসীর এত সাহসী বা হবে কোত্থেকে যে সে একেবারে আপনার বেডরুমে গিয়ে ঢুকবে? তাছাড়া একটা ব্যাপার তো অনেক দিন থেকেই খটকা লেগে আছে। ধীরু কাকা বললেন, কি ব্যাপার? শ্রীবাস্তবকে সত্যিই পিয়ারিলাল আংটিটা দিয়েছিল, না শ্রীবাস্তব সেটা অন্যভাবে? ধীরু কাকা বাধা দিয়ে বললেন, সে কি মশাই, আপনি কি শ্রীবাস্তবকেও সন্দেহ করেন নাকি? সন্দেহ তো প্রত্যেককেই করতে হবে, এমনকি আমাকে আপনাকেও, তাই নয় কি ফেলুবাবু? ফেলুদা বলল, নিশ্চয়ই। আর যেদিন সন্ন্যাসী আমাদের বাড়ি এসেছিলেন সেদিন তো শ্রীবাস্তবও এসেছিলেন এই বিকালই। তারপর আমাদের না পেয়ে বনবিহারী বাবুর বাড়িতে এলেন। এক্স্যাক্টলি। বনবিহারী বাবু যেন রীতিমতো উত্তেজিত হয়ে উঠলেন। এবারে বাবা যেন বেশ থতমত খেয়েই বললেন, কিন্তু শ্রীবাস্তব যদি অসৎ উপায়ে আংটিটা পেয়ে থাকে, তাহলে সেটা তিনি আমাদের কাছে রাখবেনই বা কেন, আর রেখে সেটা চুরি বা করবেন কেন? বনবিহারী বাবু হো হো করে হেসে উঠে বললেন, আরে বুঝলেন না, অত্যন্ত সহজ। শ্রীবাস্তবের পেছনে সত্যিই ডাকাত লেগেছিল। ভীতু মানুষ, তাই ভয় পেয়ে আংটিটা আপনাদের কাছে এনে রেখেছিলেন। এদিকে লোভও আছে 16 আনা, তাই তিনি নিজেই আবার সেটা চুরি করে চোরেদের ধাপ্পা দিয়ে এক ঢিলে 2 পাখি মেরেছেন। আমার মাথার মধ্যে সব কেমন জানি গন্ডগোল হয়ে যাচ্ছিল। শ্রীবাস্তবের মতো এত ভালো মানুষ আর হাসি খুশি লোক, তিনি কখনো চোর হতে পারেন? আর ফেলুদাও কি বনবিহারী বাবুর সঙ্গে একমত, নাকি বনবিহারী বাবুর কথাতেই ওর প্রথম শ্রীবাস্তবের ওপর সন্দেহ পড়েছে? বনবিহারী বাবু বললেন, শ্রীবাস্তব অমায়িক লোক, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু একবার ভেবে দেখুন, লখনৌয়ের মতো জায়গায় এমন আর কি, সেখানে স্রেফ হাড়ের ব্যারামের চিকিৎসা করে এত বড় বাড়ি গাড়ি বাগান আসবাবপত্র, ভাবতে একটু লাগে নাকি? ধীরু কাকা বললেন, ওর বাপের হয়তো টাকা ছিল। বনবিহারী বাবু বললেন, সে গুড়ে বালি। বাপ ছিলেন এলাহাবাদ পোস্ট অফিসের সামান্য কেরানি। এই সময় ফেলুদা হঠাৎ একটা বাজে প্রশ্ন করে বসলো। আপনার কোনো জানোয়ার কখনো আপনাকে কামড়েছে কি? নো, নেভার। তাহলে আপনার ডান হাতের কবজিতে ওই দাগটা কি? ও বা বা, তুমি তো খুব ভালো লক্ষ্য করেছো, কারণ ও দাগটা সচরাচর আমার আস্তিনের ভেতরেই থাকে। ওটা হয়েছিল ফেন্সিং করতে গিয়ে। ফেন্সিং বোঝো? ফেলুদা কেন, আমিও জানতাম ফেন্সিং কাকে বলে। রেপিয়ার বলে একরকম সরু লম্বা তরোয়াল নিয়ে খেলাকেই বলে ফেন্সিং। ফেন্সিং করতে গিয়ে হাতে খোঁচা খাই, এটা সেই খোঁচার দাগ। রেসিডেন্সিটা সত্যিই একটা দেখবার জিনিস। প্রথমত জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে বড় বড় গাছপালা, তার মাঝখানে এখানে ওখানে এক একটা মিউটিনির আমলের সাহেবদের ভাঙা ভাঙা বাড়ি। গাছগুলোর ডালে দেখলাম ঝাঁকে ঝাঁকে বাঁদর। লখনৌ শহরের বাঁদরের কথা আগেই শুনেছি, এবার নিজের চোখে তাদের কাণ্ড কারখানা দেখলাম। কতগুলো রাস্তার ছেলে গুলতি দিয়ে বাঁদরগুলোকে তাক করে ইট মারছিল। বনবিহারী বাবু তাদের কোষে ধমক দিলেন, তারপর আমাদের বললেন, জন্তু জানোয়ারের ওপর দুর্ব্যবহারটা আমি একদম সহ্য করতে পারি না। এসব জিনিস আমাদের দেশেই বেশি দেখা যায়। ইতিহাসে সিপাহী বিদ্রোহের কথা পড়েছি। রেসিডেন্সি দেখার সময় সেই বই পড়া ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠছিল। একটা বড় বাড়ির ভেতর আমরা ঘুরে ঘুরে দেখছি, আর বনবিহারী বাবু বর্ণনা দিতে দিতে চলেছেন।
সেপাই মিউটনির সময় লখনৌ শহরে নবাবদেরই রাজত্ব। ব্রিটিশরা তাদের সৈন্য রেখেছিলেন এই বাড়িটার ভেতরেই। স্যার হেনরি লরেন্স ছিলেন তাদের সেনাপতি। বিদ্রোহ লাগলো দেখে প্রাণের ভয়ে লখনৌ শহরের যত সাহেব মেম সাহেব একটা হাসপাতালের ভেতরে গিয়ে আশ্রয় নিল। কদিন খুব লড়েছিলেন স্যার হেনরি, কিন্তু আর শেষটায় পেরে উঠলেন না। সেপাইয়ের গুলিতে তার মৃত্যু হলো। আর তারপরে ব্রিটিশদের কি দশা হলো সেটা এই বাড়ির চেহারা দেখেই কিছুটা আন্দাজ করতে পারছো। স্যার কলিন ক্যাম্পল যদি শেষটায় টাটকা সৈন্য সামন্ত নিয়ে না এসে পড়তেন, তাহলে ব্রিটিশদের দফা রফা হয়ে যেত। এই ঘরটা ছিল বিলিয়ার্ড খেলার ঘর। দেয়ালে সেপাইদের গোলা লেগে কি অবস্থা হয়েছে দেখো। বাবা আর ধীরু কাকা আগেই রেসিডেন্সি দেখেছেন বলে মাঠে পায়চারি করছিলেন। আমি আর ফেলুদাই তন্ময় হয়ে বনবিহারী বাবুর কথা শুনছিলাম। আর 200 বছর পুরনো পাতলা অথচ মজবুত ইটের তৈরি ব্রিটিশদের ঘরবাড়িগুলোর ভগ্নাবশেষ দেখছিলাম। এমন সময় ঘরের দেওয়ালের একটা ফুটো দিয়ে হঠাৎ কি একটা জিনিস তীরের মতো এসে ফেলুদার কান ঘেঁষে ধাই করে পিছনের দেওয়ালের লেগে মাটিতে পড়ে গেল। চেয়ে দেখি সেটা একটা পাথরের টুকরো। তার পর মুহূর্তেই বনবিহারী বাবু একটা হ্যাঁচকা টানে ফেলুদাকে তার দিকে টেনে নিলেন। আর ঠিক সেই সময় আরেকটা পাথর এসে আবার ঘরের দেওয়ালে লেগে মাটিতে পড়ল। পাথরগুলো যে গলতি দিয়ে মারা হয়েছে সে বিষয়ে সন্দেহ নেই। বনবিহারী বাবুর বয়স হলেও এখনো যে কত চটপটে তা এবার বেশ বুঝতে পারলাম। উনি এক লাফে দেওয়ালের একটা বড় গর্তের ভেতর দিয়ে গিয়ে বাইরের ঘাসে পড়লেন। আমি আর ফেলুদাও অবশ্যই তখনই লাফিয়ে গিয়ে ওর কাছে পৌঁছেছিলাম। আর গিয়েই দেখলাম যে দিক দিয়ে পাথর এসেছে সেই দিকে বেশ খানিকটা দূরে একটা লাল ফেজ টুপি আর কালো কোট পরা দাড়িওয়ালা লোক দৌড়ে পালাচ্ছে। ফেলুদা আর এক মুহূর্তেও সময় নষ্ট না করে সোজা লোকটির দিকে ছুটল। আমি ফেলুদার পিছনে পিছনে যাবো বলে পা বাড়িয়েছিলাম, কিন্তু বনবিহারী বাবু আমার জামার আস্তিনটা ধরে বললেন, তুমি এখনো স্কুল বয় তপেশ, তোমার এসব গোলমালের মধ্যে না যাওয়াই ভালো। কিছুক্ষণ পরে ফেলুদা ফিরে এলো। বনবিহারী বাবু বললেন, ধরতে পারলে? ফেলুদা বলল, না, অনেকটা ডিস্টেন্স। একটা কালো স্ট্যান্ডার্ড গাড়িতে উঠে ভেগেছে লোকটা। বনবিহারী বাবু চাপা গলায় বললেন, স্কাউন্ড্রেল। তারপর আমাদের দুজনের পিঠে হাত দিয়ে বললেন, চলো, আর এখানে থাকা ঠিক হবে না। একটু এগিয়ে গিয়ে বাবা আর ধীরু কাকার সঙ্গে দেখা হলো। বাবা বললেন, আরে এ ফেলু, তুমি এত হাঁপাচ্ছ কেন? বনবিহারী বাবু বললেন, ওর বোধহয় গোয়েন্দাগিরিটা বেশি না করাই ভালো। মনে হচ্ছে ওর পিছনে গুন্ডা লেগেছে। বাবা আর ধীরু কাকা দুজনেই ঘটনাটা শুনে বেশ ঘাবড়ে গেলেন। তখন বনবিহারী বাবু হাসতে হাসতে বললেন, না না, এ চিন্তা করবেন না, আমি রসিকতা করছিলাম। আসলে পাথরগুলো আমাকেই লক্ষ্য করে মারা হয়েছিল। ওই যে ছোকরাগুলোকে তখন ধমক দিলুম, এ হচ্ছে তারই প্রতিশোধ। তারপর ফেলুদার দিকে ঘুরে বললেন, তবে তাও বলছি ফেলুবাবু, তোমারও বয়সটা ধরতে গেলে কাঁচাই। বিদেশ বিভুঁয়ে একটা গোলমালে জড়িয়ে পড়বে, সেটা কি খুব ভালো হবে? এবার থেকে একটু খেয়াল করে চলো। কথাটা শুনে ফেলুদা চুপ করে গেল। গাড়ির দিকে হাঁটার সময় দুজনে একটু পিছিয়ে পড়েছিলাম। সেই সুযোগে ফেলুদাকে ফিসফিস করে বললাম, পাথরটা তোমাকে মারছিল না ওকে? ফেলুদা দাঁতে দাঁত চেপে বললেন, ওকে মারলে উনি কি চুপ করে থাকতেন নাকি? হল্লা টল্লা করে রেসিডেন্সির বাকি ইট কটা খসিয়ে দিতেন না? আমারও তাই মনে হয়। তবে একটা জিনিস পেয়েছি, লোকটা পালানোর সময় ফেলে গিয়েছিল। কি জিনিস? ফেলুদা পকেট থেকে একটা কালো জিনিস বার করে দেখালো। ভালো করে দেখে বুঝলাম এটা একটা নকল গোঁফ।
আর তাতে এখনো শুকনো আঠা লেগে আছে। গোঁফটা আবার পকেটে রেখে ফেলুদা বলল, পাথরগুলো যে আমাকেই মারা হয়েছে সেটা ভদ্রলোক খুব ভালোভাবেই জানেন। তাহলে বললেন না কেন? হয় আমাদের নার্ভাস করতে চান না, আর না হয় কি? ফেলুদা উত্তরের বদলে মাথা ঝাঁকিয়ে একটা তুড়ি মেরে বলল, কেসটা জমে আসছে রে তোপসে। তুই এখন থেকে আর আমাকে একদম ডিস্টার্ব করবি না, একদম না। যদি ডিস্টার্ব করিস তাহলে চাটি বেড়ে মাথা চাঁদিপুরে পাঠিয়ে দেব। বাকি দিনটা ও একটাও কথা বলেনি আমার সঙ্গে। বেশিরভাগ সময় বাগানে পায়চারি করেছে, আর বাকি সময়টা ওর নীল নোট বইটাতে হিজিবিজি কী সব লিখেছে। ও যখন বাগানে ঘুরছিল তখন আমি একবার লুকিয়ে লুকিয়ে বইটা খুলে দেখেছিলাম, কিন্তু একটা অক্ষরও পড়তে পারিনি, কারণ সেরকম অক্ষর এর আগে আমি কখনো দেখিনি। টাঙ্গায় উঠে ফেলুদা দারোয়ানকে বলল, হজরতগঞ্জ। আমি বললাম, সেটা আবার কোন জায়গা? আরে এটা হচ্ছে এখানকার চৌরঙ্গি। শুধু নবাবী আমলের জিনিস ছাড়াও তো শহরে দেখবার বাকি জিনিস আছে। আজ একবার দোকান টোকানগুলো ঘুরে দেখবো। চল চল। গতকাল রেসিডেন্সি থেকে আমরা বনবিহারী বাবুর বাড়িতে কফি খেতে গেছিলাম। সেই সুযোগে ওর চিড়িয়াখানাও আরেকবার দেখে নিয়েছিলাম। সেই হায়না, সেই র্যাটেল স্নেক, সেই মাকড়সা, সেই বনবিড়াল, সেই কাঁকড়া বেছে। বৈঠকখানায় বসে কফি খেতে খেতে ফেলুদা একটা দরজার দিকে দেখিয়ে বলল, ও দরজাটা সেদিনও তালা দেখলাম, আজও তালা। বনবিহারী বাবু বললেন, হ্যাঁ, ওটা একটা এক্সট্রা ঘর আর কি। এসে অবধি তালা লাগিয়ে রেখেছি। খোলা রাখলেই ঝাড়পোছের হাঙ্গামা এসে যায়, বুঝলে না? ফেলুদা বলল, তাহলে তালাটা নিশ্চয়ই বদল হয়েছে, কারণ এটাই তো মরচে ধরেনি। বনবিহারী বাবু ফেলুদার দিকে একটু হাসি হাসি অথচ তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বললেন, এর আগেরটায় এত বেশি মরচে ধরেছিল যে ওটা বদলাতে বাধ্য হলাম। বাবা বললেন, আমরা ভেবেছিলাম হরিদ্বার লক্ষ্মণ ঝোলাটাও এই অবসরে সেরে আসবো। বনবিহারী বাবু পাইপ ধরিয়ে একটা লম্বা টান দিয়ে কড়া গন্ধওয়ালা ধোঁয়া ছেড়ে বললেন, তা কবে যাবেন? পরশু যদি যান তো আমিও আসতে পারি আপনাদের সঙ্গে। আমার এমনিতেই সেই 12 ফুট অজগর সাপটা দেখবার জন্য একবার যাওয়া দরকার। আর ফেলুবাবুও যেভাবে গোয়েন্দাগিরি শুরু করেছেন, কয়েকদিনের জন্য শহর ছেড়ে কোথাও যেতে পারলে বোধহয় সকলেরই মঙ্গল। ধীরু কাকা বললেন, আমার তো শহর ছেড়ে যাওয়ার উপায় নাই। তোমরা কজন ঘুরে এসো। ফেলু, তপেশ দুজনেরই লক্ষ্মণ ঝোলা না দেখে ফিরে যাওয়া উচিত হবে না। বনবিহারী বাবু বললেন, আমার সঙ্গে গেলে আপনাদের একটা সুবিধা হবে, আমার চেনা ধর্মশালা আছে। এমনকি হরিদ্বার থেকে লক্ষ্মণঝুলা যাবার গাড়ির ব্যবস্থাও আমি চেনাশোনার মধ্যে থেকে করে দিতে পারবো। এখন আপনারা ব্যাপারটা ডিসাইড করুন। ঠিক হলো, পরশু শুক্রবারই আমরা রওনা দেব। দুদিন আগে যদি বনবিহারী বাবু বলতেন আমাদের সঙ্গে যাবেন, তাহলে আমার খুব ভালোই লাগতো। কিন্তু আজ বিকেলে রেসিডেন্সির ঘটনাটার পর থেকে আমার লোকটার সম্বন্ধে কেমন জানি একটা খটকা লেগে গেছে। তবুও যখন দেখলাম ফেলুদার খুব একটা আপত্তি নেই, তখন আমিও মনটাকে যাবার জন্য তৈরি করে নিলাম। আজ সকালে উঠে ফেলুদা বলল, দাড়ি কমাবার ব্লেড ফুরিয়ে গেছে, ওখানে গিয়ে মুশকিলে পড়ে যাব। চল ব্লেড কিনে আনি গে। তাই দুজনে টাঙ্গায় করে বেরিয়েছি। হজরতগঞ্জে নাকি সব কিছুই পাওয়া যায়। কাল থেকেই দেখছি ফেলুদা আংটি নিয়ে আর কিছুই বলছে না। আজ সকালেও যখন স্নান করতে গিয়েছিল তখন আমি আরেকবার ওর নোট বইটা খুলে দেখলাম, কিন্তু পড়তে কিছুই পারলাম না। অক্ষরগুলো এক একটা ইংরাজি বলে মনে হয়, কিন্তু বেশিরভাগই অচেনা। গাড়িতে যেতে যেতে আর কৌতূহল চেপে রাখতে না পেরে ফেলুদাকে জিজ্ঞেস করে ফেললাম,
ও প্রথমে লুকিয়ে ওর খাতা দেখার জন্য দারুণ রেগে গেল। তারপর বলল, এটা তুই একটা জঘন্য কাজ করেছিস, তোকে প্রায় ক্রিমিনাল বলা যেতে পারে। তারপর একটু নরম হয়ে বলল, তোর পক্ষে ওটা পড়ার চেষ্টা করা বৃথা, কারণ ও অক্ষর তোর জানা নেই। কি অক্ষর ওটা? গ্রিক। ভাষাটাও গ্রিক? না, তবে ইংরেজি। তা তুমি গ্রিক অক্ষর শিখলে কি করে? সে অনেক দিনের শেখা। ফার্স্ট ইয়ারে থাকতে আলফা, বিটা, গামা, ডেল্টা, পাই, মিউ, এপসাইলন এইসব তো অঙ্কতেই শিখে গেছি। আর বাকিগুলো শিখে নিয়েছিলাম এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে। ইংরেজি ভাষাটা গ্রিক অক্ষরে লিখলে বেশ একটা সাংকেতিক ভাষা হয়ে যায়। এমনি লোকের কারুর সাধ্য নেই যে পড়ে। লখনৌ বানান কি হবে গ্রিকে? লামডা উপসাইলন কাপা নিউ ওমিক্রন উপসাইলন। সি আর ডব্লুটা গ্রিকে নেই, তাই বানানটা হচ্ছে LUKNOU। আর ক্যালকাটা বানান? কেন, কাপা আলফা ল্যামডা কাপা উপসাইলন টাউ টাউ আলফা। বাস রে বাস, তিনটে বানান করতেই পিরিয়ড কাবার। চৌরঙ্গি বললে অবশ্যই বাড়িয়ে বলা হবে, কিন্তু হজরতগঞ্জের দোকান টোকানগুলো বেশ ভালোই দেখতে। টাঙ্গার ভাড়া চুকিয়ে ফেলুদা আর আমি হাঁটতে আরম্ভ করলাম। ওই তো মনিহারি দোকান ফেলুদা, ওখানে নিশ্চয়ই ব্লেড পাওয়া যাবে। দাঁড়া, আগে একটা অন্য কাজ সেরে নিই। আরও কিছু দূর গিয়ে ফেলুদা হঠাৎ একটা দোকান দেখে সেটার দিকে এগিয়ে গেল। দোকানের সামনে লাল সাইনবোর্ডে সোনালি উঁচু উঁচু অক্ষরে লেখা মালকানি অ্যান্ড কো অ্যান্টিক অ্যান্ড কিউরিও ডিলার্স। কাঁচের মধ্য দিয়ে দোকানের ভিতরটা দেখেই বুঝতে পেরেছিলাম যে সেটা পুরনো আমলের জিনিসের দোকান। ঢুকে দেখি হরেক রকমের পুরনো জিনিসে দোকানটা গিজগিজ করছে। গয়নাগাটি, কার্পেট, ঘড়ি, টেবিল চেয়ার, ঝাড় লণ্ঠন, বাঁধানো ছবি, আরও কত কি। পাকা চুলওয়ালা সোনার চশমা পরা একজন বুড়ো ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে এলেন। ফেলুদা বলল, বাদশাদের আমলের গয়নাগাটি কিছু আছে আপনাদের এখানে? গয়না তো নেই আমাদের কাছে, তবে মোগল আমলের ঢাল তরোয়াল, জাজিম বর্ম এইসব কিছু আছে, দেখাবো? ফেলুদা একটা কাঁচের আঁতরদান হাতে নিয়ে দেখতে দেখতে বলল, পিয়ারিলালের কাছে কিছু মুঘল আমলের গয়না দেখেছিলাম। তিনি তো আপনার খুব বড় খদ্দের ছিলেন, তাই না? ভদ্রলোক যেন অবাক হলেন। বড় খদ্দের? কোন পিয়ারি লাল? কেন, পিয়ারিলাল শেঠ, যিনি কিছুদিন আগে মারা গেলেন? মালকানি মাথা নেড়ে বললেন, আমার কাছ থেকে তো কখনোই কিছু কেনেননি তিনি, আর আমার চেয়ে বড় দোকান এখানে তো আর নেই। আই সি, তাহলে বোধহয় যখন কলকাতায় ছিলেন তখন কিনেছিলেন। তাই হবে। এখানে বড় খদ্দের বলতে কাকে বলেন আপনি? মালকানির মুখ দেখে বুঝলাম বড় খদ্দের তার খুব বেশি নেই। বললেন, বিদেশি টুরিস্ট এসে মাঝে মাঝে ভালো জিনিস ভালো দামে কিনে নিয়ে যায়। এখানের খদ্দের বলতে এই মিস্টার মেহতা আছেন, আর মাঝে মাঝে এটা সেটা নিয়ে যান। আর মিস্টার পেস্টনজি আমার অনেক দিনের খদ্দের। সেদিন 3000 টাকায় একটা কার্পেট কিনে নিয়ে গেছেন, খাস ইরানের জিনিস। ফেলুদা হঠাৎ একটা হাতির দাঁতের তৈরি নৌকোর দিকে আঙুল দেখিয়ে বলল, ওটা বাংলাদেশের জিনিস না? হ্যাঁ, মুর্শিদাবাদ। দেখেছিস তোপসে বজরাটা কেমন বানিয়েছে? সত্যি এত সুন্দর হাতির দাঁতের কাজ করা নৌকো আমি কখনো দেখিনি। বজরার ছাতে সামিয়ানার তলায় নবাব বসে গড়গড়া টানছে, আর দুপাশে পাত্রমিত্র সভাসদ সব বসে আছে, আর সামনে নাচ গান হচ্ছে। 16 জন দাঁড়িয়ে দাঁড় বাইছে,
আর একটা লোক হাল ধরে বসে আছে। তাছাড়া টেপায় বরকন্দাজ সবকিছুই আছে, আর সবকিছুই এত নিখুঁতভাবে করা হয়েছে যে দেখলে তাক লেগে যায়। ফেলুদা বলল, এটা কোত্থেকে পেলেন? ওটা বেচলেন মিস্টার সরকার। কোন মিস্টার সরকার? মিস্টার বি সরকার, যিনি বাদশাহনগরে থাকেন। উনি মাঝে মাঝে এটা সেটা কিনে নিয়ে যান। ভালো জিনিস আছে ওর কাছে। আই সি, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার দোকান ভারী ভালো লাগলো। গুড ডে। গুড ডে স্যার। বাইরে এসে ফেলুদা বলল, বনবিহারী সরকারের তাহলে এসব দোকানে যাতায়াত আছে। অবশ্যই সে সন্দেহটা আমার আগেই হয়েছিল। কিন্তু উনি যে বলেছিলেন এ ব্যাপারে ওর কোনো ইন্টারেস্ট নেই। ইন্টারেস্ট না থাকলে পাথর দেখেই কেউ বলতে পারে সেটা আসল কি নকল? মালকানি ব্রাদার্সের সামনে দেখি এম্পায়ার বুক স্টল বলে একটা বইয়ের দোকান। ফেলুদা বলল, ওর হরিদ্বার লক্ষ্মণ ঝুলা সম্বন্ধে একটা বই কেনা দরকার। তাই আমরা দোকানটায় ঢুকলাম, আর ঢুকেই দেখি পিয়ারিলালের ছেলে মহাবীর। ফেলুদা ফিসফিস করে বলল, ক্রিকেটের বই কিনছে, ভেরি গুড। মহাবীর আমাদের দিকে পিঠ করে দাঁড়িয়ে বই কিনছিল, তাই আমাদের দেখতে পাইনি। ফেলুদা দোকানদারের দিকে এগিয়ে গিয়ে বলল, নেভিল কার্ডাসের কোনো বই আছে আপনাদের কাছে? বলতেই মহাবীর ফেলুদার দিকে ফিরে তাকালো। আমি জানতাম নেভিল কার্ডাস ক্রিকেট সম্বন্ধে খুব ভালো ভালো বই লিখেছে। দোকানদার বলল, কোন বইটা খুঁজছেন বলুন তো? সেঞ্চুরিস বইটা আছে? আগে না, তবে অন্য বই দেখাতে পারি। মহাবীর মুখে হাসি নিয়ে ফেলুদার দিকে এগিয়ে এসে বলল, আপনার বুঝি ক্রিকেটে ইন্টারেস্ট না? হ্যাঁ, আপনারও তো দেখছি খুবই ইন্টারেস্ট। মহাবীর তার হাতের বইটা ফেলুদাকে দেখিয়ে বলল, এটা আমার অর্ডার দেওয়া ছিল, ব্র্যাডম্যানের আত্মজীবনী। ওহো, ওটা পড়েছি, দারুণ বই। আপনার কি মনে হয়, রঞ্জি বড় ছিলেন না ব্র্যাডম্যান? দুজনে ক্রিকেটের গল্পে দারুণ মেতে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলার পর মহাবীর বলল, কাছেই কোয়ালিটি আছে, চলুন না একটু বসে চা খায়। ফেলুদা আপত্তি করল না। আমরা তিনজনে গিয়ে কোয়ালিটিতে ঢুকলাম। ওরা দুজনে চা আর আমি কোকা কোলা অর্ডার দিলাম। মহাবীর বলল, আপনি নিজে ক্রিকেট খেলেন? ফেলুদা বলল, খেলতাম, স্লো স্পিন বল দিতাম, লখনৌয়ে ক্রিকেট খেলে গেছি। আর আপনি? আমি ডুন স্কুলে ফার্স্ট 11-এ খেলেছি। বাবাও স্কুলে থাকতে ভালোই খেলতেন। পিয়ারিলালের কথা বলেই মহাবীর কেমন জানি গম্ভীর হয়ে গেল। ফেলুদা চা ঢালতে ঢালতে বলল, আপনি আংটির ঘটনাটা জানেন নিশ্চয়ই? হ্যাঁ, ডক্টর শ্রীবাস্তবের বাড়ি গিয়েছিলাম, উনি বলেছেন। আপনার বাবার যে আংটি ছিল আর উনি যে সেটা শ্রীবাস্তবকে দিয়েছিলেন, সেটা আপনি জানতেন তো? বাবা আমাকে অনেকদিন আগেই বলেছিলেন আমাকে ভালো করে দেওয়ার জন্য শ্রীবাস্তবকে উনি একটা কিছু দিতে চায়। সেটা যে কি, সেটা অবশ্যই বাবা মারা যাওয়ার পর শ্রীবাস্তবের কাছেই জেনেছি। তারপর হঠাৎ ফেলুদার দিকে তাকিয়ে মহাবীর বলল, কিন্তু আপনি এ ব্যাপারে এত ইন্টারেস্ট নিয়েছেন কেন? ফেলুদা একটু হেসে বলল, ওটা ওটা আমার একটা শখের ব্যাপার। মহাবীর চায়ে চুমুক দিয়ে একটু যেন অন্যমনস্ক হয়ে পড়ল। ফেলুদা বলল, আপনার বাড়িতে আর কে কে থাকেন? আবার এক বুড়ি পিসিমা আছেন আর চাকর বাকর। চাকর বাকর কি সব পুরনো? সবাই আমার জন্মের আগে থেকে আছে, অর্থাৎ কলকাতায় থাকার সময় থেকে প্রীতম সিং বেয়ারা আছে আজ 35 বছর। আংটিটার মতো আর কোনো জিনিস আপনার বাবার কাছে ছিল? বাবার এই শখটার কথা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। এটা অনেকদিন আগের ব্যাপার, তখন আমি খুবই ছোট। এবার এসে এই সেদিন বাবার একটা সিন্দুক খুলেছিলাম,
তাতে বাদশাহ আমলের আরো কিছু জিনিস পেয়েছি, তবে আংটিটার মতো অত দামি বোধ হয় আর কোনোটা নয়। আমি স্ট্র দিয়ে আমার ঠান্ডা কোকাকোলায় চুমুক দিলাম। মহাবীর একটুক্ষণ চুপ করে থেকে গলাটা একটু নামিয়ে নিয়ে বলল, প্রীতম সিং একটা অদ্ভুত কথা বলেছে আমাকে। ফেলুদা চুপ করে অপেক্ষা করতে লাগলো। রেস্টুরেন্টের চারিদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে ফেলুদার দিকে একটু ঝুঁকে পড়ে মহাবীর বলল, বাবা যেদিন দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হলো, সেদিন সকালে অ্যাটাকটা হবার কিছুক্ষণ আগেই প্রীতম সিং বাবার ঘর থেকে বাবারই গলায় একটা আর্তনাদ শুনতে পেয়েছিলেন। বটে, কিন্তু প্রীতম সিং তখন খুব বিচলিত হয়নি, কারণ বাবার মাঝে মাঝে কোমরে একটা ব্যথা হতো। তখন চেয়ার বা বিছানা থেকে উঠে দাঁড়াবার সময় উনি একটা আর্তনাদ করতেন, কিন্তু তা সত্ত্বেও কারোর সাহায্য নিতেন না। প্রীতম সিং প্রথমে ভেবেছিল ব্যথার জন্যই উনি চিৎকার করছেন, কিন্তু এখন বলে যে ওর হয়তো ভুলও হতে পারে, কারণ চিৎকারটা ছিল বেশ জোরে। আচ্ছা, সেদিন আপনার বাবার সঙ্গে কেউ দেখা করতে গিয়েছিলেন কিনা সে খবর আপনি জানেন? প্রীতম সিংয়ের কিছু মনে আছে কি? সে কথা আমি ওকে জিজ্ঞেস করেছি, কিন্তু ও ডেফিনেটলি কিছু বলতে পারছে না। সকালের দিকটায় মাঝে মাঝে বাবার কাছে লোকজন আসতো, কিন্তু বিশেষ করে সেদিন ওর কাছে কেউ এসেছিল কিনা সে কথা প্রীতম সিং বলতে পারছে না। প্রীতম যখন বাবার ঘরে গিয়েছিল তখন ওর অবস্থা খুবই খারাপ, আর তখন ঘরে অন্য কোনো লোক ছিল না। তারপর প্রীতমই ফোন করে শ্রীবাস্তবকে আনায়। বাবার হার্টের চিকিৎসা যিনি করতেন, ডক্টর গ্রেহাম, তিনি সেদিন এলাহাবাদে ছিলেন একটা কনফারেন্সে। আর স্পাই ব্যাপারটা সম্বন্ধে আপনার কি ধারণা? স্পাই? মহাবীর যেন আকাশ থেকে পড়ল। ও, তাহলে আপনি এটা জানেন না। আপনার বাবা শ্রীবাস্তবকে স্পাই সম্বন্ধে কি যেন বলতে গিয়ে কথাটা শেষ করতে পারেননি। মহাবীর মাথা নেড়ে বলল, এটা আমার কাছে একেবারে নতুন জিনিস। এ সম্বন্ধে আমি কিছুই জানি না। আর বাবার সঙ্গে গুপ্তচরের কি সম্পর্ক থেকে থাকতে পারে তা আমি কল্পনাই করতে পারছি না। আমি কোকাকোলাটাকে শেষ করে সবে স্ট্রটাকে দুমড়ে দিয়েছি, এমন সময় দেখলাম একটা সন্ডা মার্কা লোক আমাদের কাছেই একটা টেবিলে বসে চা খেতে খেতে আমাদেরই দিকে দেখছে। আমার সঙ্গে চোখাচোখি হতেই ভদ্রলোক টেবিল ছেড়ে উঠে এগিয়ে এলেন আর ফেলুদার দিকে ঘাটটা কাত করে বললেন, নমস্কার, চিনতে পারছেন? হ্যাঁ, কেন পারবো না? আমি প্রথমে চিনতে পারিনি, এখন হঠাৎ ধাঁ করে মনে পড়ে গেল ইনি বনবিহারী বাবুর বাড়িতে থাকেন আর ওর চিড়িয়াখানা দেখাশোনা করেন। ভদ্রলোকের থুতনিতে একটা তুলের ওপর দুটো স্টিকিং প্লাস্টার ক্রসের মতো করে লাগানো রয়েছে, বোধহয় দাড়ি কামাতে গিয়ে কেটে গেছে। ফেলুদা বললেন, বসুন, ইনি হচ্ছেন মহাবীর শেঠ, আর ইনি গণেশ গুহ। এবার লক্ষ্য করলাম যে ভদ্রলোকের ঘাড়েও একটা আঁচড়ের দাগ রয়েছে, যদিও এ দাগটা পুরনো। ফেলুদা বলল, আপনার থুতনিতে কি হলো? গণেশবাবু তার নিজের টেবিল থেকে চায়ের পেয়ালাটা তুলে এনে আমাদের টেবিলে রেখে বলল, বলবেন না, সমস্ত শরীরটাই যে একদিন ছিঁড়ে ফুঁড়ে শেষ হয়ে যায়নি, সেই ভাগ্যি আমার চাকরিটা কি সে তো জানেনি। জানি, তবে আমার ধারণা ছিল চাকরিটা খুশি হয়েই করেন আপনি। পাগল, সব পেটের দায়ে। এককালে বিজু সার্কাসের বাঘের ইনচার্জ ছিলুম, তা সে বাঘ তো আফিম খেয়ে গুম হয়ে পড়ে থাকতো। বনবিহারী বাবুর এইসব জানোয়ারের কাছে তো সে দুগ্ধপোষ্য শিশু। সেদিন বেড়ালের আঁচড়, আর কাল এই থুতনিতে হায়নার চাপড়। আর পারলুম না, সকালে গিয়ে শটান বলে এসেছি আমার মাইনে চুকিয়ে দিন, আমি ফিরে যাচ্ছি সার্কাস পার্টিতে। তা ভদ্রলোক রাজি হয়ে গেলেন। ফেলুদা যেন খবরটা শুনে অবাক হয়ে গেল, বলল, সে কি, আপনি বনবিহারী বাবুর চাকরি ছেড়ে দিলেন? কাল বিকালেও তো আমরা ওর ওখানে ঘুরে এলাম।
জানি শুধু আপনারা কেন, অনেকেই যাবেন, কিন্তু আমি আরো তল্লাটে নয়। এই এখন স্টেশনে যাব, গিয়ে হাওড়ার টিকিট কাটবো, ব্যাস ঘরের ছেলে ঘরে ফিরে গিয়ে নিশ্চিন্ত। আর ভদ্রলোক নিচু হয়ে ফেলুদার কানের কাছে মুখ নিয়ে এলেন। একটা কথা বলে চাই মশাই, উনি লোকটি কিন্তু খুব সুবিধের নন। বনবিহারী বাবু আগে ঠিকই ছিলেন, ইদানিং হাতে একটি জিনিস পেয়ে মাথাটি গেছে বিকছে। কি জিনিস? সে আর না হয় নাই বললাম। বলে গণেশ গুহ তার চায়ের পয়সা টেবিলের ওপর ফেলে দিয়ে রেস্টুরেন্ট থেকে হাওয়া হয়ে গেল। ফেলুদা এবার মহাবীরের দিকে ফিরে বললেন, আপনি দেখেছেন বনবিহারী বাবুর চিড়িয়াখানা? ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু হয়নি। বাবার আপত্তি ছিল। ওই ধরনের জানোয়ার টানোয়ার উনি একদম পছন্দ করতেন না। একটা আরশোলা দেখলেই বাবার প্রায় হার্ট প্যালপিটেশন হয়ে যেত। তবে এবার ভাবছি একদিন গিয়ে দেখে আসবো। মহাবীর তুড়ি মেরে বেয়ারাকে ডাকলো। বেয়ারা! ফেলুদা অবশ্যই চায়ের দামটা দিতে চেয়েছিল, কিন্তু মহাবীর দিতে দিল না। আমি মনে মনে ভাবলাম যে ফিল্মের অ্যাক্টরের অনেক টাকা, কাজেই মহাবীর দিলে কোনো ক্ষতি নেই। বিলটা দেবার পর মহাবীর তার সিগারেটের প্যাকেটটা বের করে ফেলুদার দিকে এগিয়ে দিল। দেখলাম প্যাকেটটা 4 মিনারের। আপনি কদিন আছেন? মহাবীর জিজ্ঞেস করলো। পরশু দিন দুয়েকের জন্য হরিদ্বার যাচ্ছি, তারপর ফিরে এসে বাকি এ মাসটা আছি। আপনারা সবাই যাচ্ছেন হরিদ্বার? ধীরেনবাবুর কাজ আছে, তাই উনি যাবেন না, আমরা 3 জন যাচ্ছি। আর বোধহয় বনবিহারী বাবু, উনি লক্ষ্মণঝুলায় একটা অজগরের সন্ধানে যাচ্ছেন। রেস্টুরেন্টের বাইরে এসে পড়লাম। মহাবীর বলল, আমার কিন্তু গাড়ি আছে, আমি লিফট দিতে পারি। ফেলুদা ধন্যবাদ দিয়ে বলল, না থাক, মোটর তো কলকাতায় হামেশাই চড়ি, এখানে টাঙ্গাটা বেড়ে লেগেছে মশাই। এবার মহাবীর ফেলুদার কাছে এসে ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আপনার সঙ্গে আলাপ করে সত্যি ভালো লাগলো। একটা কথা আপনাকে বলছি, যদি জানতে পারি যে বাবার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি, তার জন্য অন্য কেউ দায়ী, তাহলে সেই অপরাধী খুনিকে খুঁজে বার করে তার প্রতিশোধ আমি নেবই। আমার বয়স বেশি না হতে পারে, কিন্তু আমি 4 বছর মিলিটারি একাডেমিতে ছিলাম, রিভলভারের লাইসেন্স আছে। আমার মতো অব্যর্থ টিপ খুব বেশি লোকের নেই। গুড বাই। মহাবীর রাস্তা পেরিয়ে গিয়ে একটা কালো স্ট্যান্ডার্ড গাড়িতে উঠে হুশ করে বেরিয়ে গেল। ফেলুদা খালি বলল, সাবাস। আমি মনে মনে বললাম, ফেলুদা যে বলেছিল প্যাঁচের মধ্যে প্যাঁচ, সেটা খুব ভুল নয়। টাঙ্গার খোঁজে আমরা হাঁটতে শুরু করলাম। এটাও বুঝতে পারছিলাম যে ব্লেড জিনিসটার খুব বেশি দরকার বোধহয় ফেলুদার নেই। হরিদ্বার যেতে হয় দুন এক্সপ্রেসে। লখনৌ থেকে সন্ধ্যায় গাড়ি ছাড়ে, আর হরিদ্বার পৌঁছয় 4:30টায়। লখনৌ আসার আগে যখন হরিদ্বার যাওয়ার কথা হয়, তখন আমার খুব মজা লেগেছিল, কারণ পুরী ছাড়া আমি আর কোনো তীর্থস্থান দেখিনি। কিন্তু লখনৌতে এসে আংটির ব্যাপারটা ঘটে যাওয়ায় আর সে রহস্যের কোনো সমাধান না হওয়ায় আমার এখন আর লখনৌ ছেড়ে যেতে খুব বেশি ইচ্ছা করছিল না। কিন্তু ফেলুদার দেখলাম উৎসাহের কোনো অভাব নেই। ও বলল, হরিদ্বার, ঋষিকেশ আর লক্ষ্মণঝুলা, এই 3টে জায়গা পরপর দেখবি, দেখবি কেমন ইন্টারেস্টিং লাগে। কারণ 3 জায়গার গঙ্গা দেখবি 3 রকম। যত উত্তরে যাবি তত দেখবি নদীর ফোর্স বেড়ে যাচ্ছে, আর ফাইনালি লক্ষ্মণঝুলায় গিয়ে দেখবি একেবারে উত্তাল পাহাড়ে নদী, তোরের শব্দে প্রায় কথাই শোনা যায় না। আমি বললাম, তোমার এসব দেখা আছে বুঝি? সেই যেবার ক্রিকেট খেলতে লখনৌ এলাম, সেবারই দেখা সেরে গেছি। ধীরু কাকা অবশ্যই আমাদের সঙ্গে যেতে পারলেন না, তবে উনি নিজে গাড়ি চালিয়ে আমাদের সকলকে স্টেশনে নিয়ে গেলেন।
कीजिए। गाड़ी संख्या 22,692 हजरत निजामुद्दीन से चलकर কামরাতে মালপত্র রাখতে না রাখতে আরেকজন ভদ্রলোক এসে বললেন। তিনি হচ্ছেন ডক্টর শ্রীবাস্তব। আমি ভাবলাম উনিও বুঝি ধীরু কাকার মতো সি অফ করতে এসছেন, কিন্তু তারপর দেখলাম কুলির মাথা থেকে সুটকেস নামাচ্ছেন। আমাদের সকলেরই অবাক ভাব দেখে শ্রীবাস্তব হেসে বললেন, ধীরু বাবুকে বলেছিলাম যেন আপনাদের না বলেন, উনি জানতেন আমি যাব আপনাদের সঙ্গে। কেমন সারপ্রাইজ দিলাম বলেন তো। বাবা দেখলাম খুব খুশি হয়ে বললেন, খুব ভালোই হলো, আমি ভাবতে পারিনি আপনি আসতে পারবেন, তা না হলে নিজেই আপনাকে বলতাম। শ্রীবাস্তব বেঞ্চির একটা কোণ ঝেড়ে সেখানে বসে বললেন, জানেন কি, কদিন বড্ড ওরিড আছি। আমাকে বাইরে থেকে দেখলে বুঝতে পারবেন না, পিয়ারিলালের দেওয়া জিনিসটা এইভাবে গেল, ভাবলে বড্ড খারাপ লাগে। শহর ছেড়ে দুদিনের জন্য আপনাদের সঙ্গে ঘুরে আসতে পারলে খানিকটা শান্তি পাবো। 5 মিনিটের মধ্যে বনবিহারী বাবুও এসে পড়লেন। তার মালপত্র যেন একজনের পক্ষে একটু বেশি মনে হলো। ভদ্রলোক হাসি মুখে নমস্কার করে বললেন, এইবার রগর দেখবেন, পবিত্রানন্দ স্বামী চলেছেন এ গাড়িতে, তার ভক্তরা তাকে বিদায় দিতে আসছেন, ভক্তির বহরটা দেখবেন এবার। সত্যি কিছুক্ষণ পরে অনেক লোকজন ফুলের মালাটানা নিয়ে একজন মোটা মতো গেরুয়া পরা লম্বা চুলওয়ালা সন্ন্যাসী এসে আমাদের পাশের ফার্স্ট ক্লাস গাড়িটাতে উঠলেন। ওর সঙ্গে আরো 4-5 জন গেরুয়া পরা লোক উঠল, আর কিছু গেরুয়া পরা আর অনেক এমনি পোশাক পরা লোক আমরা সামনে ভিড় করে দাঁড়ালো। বুঝলাম এরাই সব ভক্তের দল। গাড়ি ছাড়তে আর 5 মিনিট দেরি, তাই আমরা সব উঠে পড়েছি। ধীরু কাকা কেবল জানলার বাইরে থেকে বাবার সঙ্গে কথা বলছিলেন। এমন সময় একজন গেরুয়া পরা লোক হঠাৎ ধীরু কাকার দিকে হাসি হাসি মুখ করে হাত বাড়িয়ে এগিয়ে এলো। ধীরেন না, চিনতে পারছো? ধীরু কাকা কিছুক্ষণ হতভম্বের মতো চেয়ে থেকে হঠাৎ অম্বিকা নাকি বলে এগিয়ে গিয়ে ভদ্রলোককে প্রায় জড়িয়ে ধরলেন। বাপরে বাপ, তোমার আবার এ পোশাক কে? কেন, এ তো প্রায় 7 বছর হতে চললো। ধীরু কাকা তখন ভদ্রলোকের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়ে বললেন, অম্বিকা হলো আমার স্কুলের সহপাঠী, প্রায় 15 বছর পরে দেখা ওর সঙ্গে। গার্ড হুইসেল দিয়েছে। ঘ্যাঁচ করে গাড়ি ছাড়ার শব্দ হবার সঙ্গে সঙ্গে আমরা সকলেই শুনতে পেলাম অম্বিকা বাবু ধীরু কাকাকে বলছেন, আরে সেদিন বিকেলে তোমার বাড়ি গিয়ে প্রায় আধ ঘন্টা বসে রইলাম, তুমি ছিলে না, তোমার বেয়ারা তোমাকে সে কথা বলেনি? ধীরু কাকা কি উত্তর দিলেন সেটা শোনা গেল না, কারণ গাড়ি তখন ছেড়ে দিয়েছে। আমি অবাক হয়ে প্রথমে ফেলুদা, তারপর বাবার দিকে চাইলাম। ফেলুদার কপালে দারুণ ভ্রুকুটি। বাবা বললেন, ভেরি স্ট্রেঞ্জ। বনবিহারী বাবু বললেন, ওই ভদ্রলোককে কি আপনারা আংটি চোর বলে সাসপেক্ট করেছিলেন? বাবা বললেন, সে প্রশ্ন অবশ্যই আর ওঠে না, কিন্তু আংটিটা তাহলে গেল কোথায়, কে নিল? ট্রেনটা ঘটান ঘটান করে লখনৌ স্টেশনের প্ল্যাটফর্ম ছাড়িয়ে বেরোলো। স্টেশনের মাথার গম্বুজগুলো ভারী সুন্দর দেখতে, কিন্তু এখন আর ওসব যেন চোখেই পড়ছিল না। মাথার মধ্যে সব যেন কিরকম গন্ডগোল হয়ে যাচ্ছিল। ফেলুদা নিশ্চয়ই মনে মনে খুব অপ্রস্তুত বোধ করছে। ও তো সেই সন্ন্যাসীর খোঁজ নেবে নিতে একেবারে লখনৌ স্টেশন অবধি পৌঁছে গিয়েছিল, কিন্তু তাহলে স্টেশনের সেই অ্যাটাচি কেসওয়ালা সন্ন্যাসী কে? আজকে যাকে দেখলাম সে তো আর ছদ্মবেশধারী সন্ন্যাসী নয়, একেবারে সত্যিকার সন্ন্যাসী। সে কি তাহলে আরেকজন লোক? আর সেও কি ধীরু কাকার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছিল? আর সেটার কারণ কি সেই আংটি না অন্য কিছু? আর ফেলুদার গায়ে খুব হুঁশিয়ার লেখা কাগজ কে ছুঁড়ে মেরেছিল, আর কেনই বা ছুঁড়ে মারবে? ফেলুদার মাথাতে কি এখন এইসব প্রশ্নই ঘুরছে, না সে অন্য কিছু ভাবছে? ওর দিকে চেয়ে দেখি
ও সেই গ্রিক অক্ষরে হিজিবিজি লেখা খাতাটা বার করে খুব মন দিয়ে পড়ছে, আর মাঝে মাঝে কলম দিয়ে আরও কি সব জানি লিখছে। বনবিহারী বাবু হঠাৎ একটা প্রশ্ন করে বসলেন। আচ্ছা ডক্টর শ্রীবাস্তব, পিয়ারিলাল মারা যাবার আগে আপনি বোধহয় শেষ তাকে দেখেছিলেন, তাই না? শ্রীবাস্তব একটা থলি থেকে কমলা লেবু বার করে সকলকে একটা একটা করে দিতে দিতে বললেন, আমি ছিলাম। ওনার বিধবা বোন ছিলেন, ওনার বেয়ারাও ছিল, আর অন্য একটি চাকরও ছিল। বনবিহারী বাবু একটু গম্ভীর হয়ে বললেন, ওর অ্যাটাকটা হবার পর আপনাকে খবর দিয়ে আনানো হয়, তাই তো? হ্যাঁ। আপনি কি হার্টের চিকিৎসাও করেন নাকি? হার্টের চিকিৎসা করলে হার্টের যে করা যায় না এমন তো নয় বনবিহারী বাবু। আর ওর ডাক্তার গ্রেহাম শহরে ছিলেন না, তাই আমাকে ডেকেছিলেন। কে ডেকেছিল? ওর বেয়ারা। বেয়ারা? বনবিহারী বাবু ভ্রু কপালে তুলে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, প্রীতম সিং, অনেক দিনের লোক, খুব বুদ্ধিমান, বিশ্বস্ত আর কাজের লোক। বনবিহারী বাবু মুখ থেকে পাইপ নামিয়ে কমলা লেবুর একটা কোয়া মুখে পুড়ে দিয়ে বললেন, আপনি বলছেন পিয়ারিলাল আংটিটা দিয়েছেন প্রথম অ্যাটাকের পর, আর দ্বিতীয় অ্যাটাকের পর আপনাকে ডাকা হয়, আর সেই অ্যাটাকেই তার মৃত্যু হয়? আগে হ্যাঁ। আংটিটা দেবার সময় ঘরে কেউ ছিল কি? তা কি করে থাকবে বনবিহারী বাবু? এসব কাজ কি বাইরের লোকের সামনে কেউ করে? বিশেষ করে পিয়ারিলাল কি রকম লোক ছিলেন তা তো আপনি জানেন। ঢাক বাজিয়ে নোবেল কাজ করার লোক তো তিনি একেবারেই ছিলেন না। উনার কত সিক্রেট চ্যারিটি আছে তা জানেন? লাখ লাখ টাকা হাসপাতালে, অনাথ আশ্রমে দান করেছেন, অথচ কোনো কাগজে তার বিষয়ে কখনো কিছু বেরোয়নি। শ্রীবাস্তব বনবিহারী বাবুর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, আপনি কি আমার কথা অবিশ্বাস করছেন? বনবিহারী বাবু বললেন, আসলে ব্যাপারটা কি জানেন, এই আংটি দেওয়ার ঘটনাটার অন্তত একজন সাক্ষী রাখলে আপনি বুদ্ধিমানের কাজ করতেন। এমন একটা মূল্যবান জিনিস হাত বদল হলো, অথচ কেউ জানতে পারলো না। শ্রীবাস্তব একটুক্ষণ গম্ভীর থেকে হঠাৎ হো হো করে হেসে বললেন, বাহ বনবিহারী বাবু বাহ! আমি পিয়ারিলালের আংটি চুরি করলাম, আমি ধীরুবাবুর কাছে সেটা রাখলাম, আবার আমি সেটা ধীরুবাবুর বাড়ি থেকে চুরি করলাম। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। বনবিহারী বাবু তার মুখের ভাব একটুও না বদলিয়ে বললেন, আপনি বুদ্ধিমানের কাজই করেছেন, আমি হলেও তাই করতাম। কারণ আপনার বাড়িতে ডাকাত পড়াতে আপনি সত্যিই ভয় পেয়েছিলেন, তাই আংটিটা ধীরুবাবুর কাছে রাখতে দিয়েছিলেন। তারপর ধীরুবাবুর আলমারি থেকে সরিয়ে সেটা আবার নিজের কাছে রেখে ভাবছেন এইবার ডাকাতের হাত থেকে রেহাই পাওয়া গেল। কি বলো ফেলু মাস্টার, আমার গোয়েন্দাগিরিটা কি নেহাত উড়িয়ে দেবার মতো? ফেলুদা তার খাতা বন্ধ করে কমলা লেবুর খোসা ছাড়াতে ছাড়াতে বলল, ডাক্তার শ্রীবাস্তব যে মহাবীরকে প্রায় দুরারোগ্য ব্যারাম থেকে বাঁচিয়ে তুলেছেন, তার কি কোনো সাক্ষীর অভাব আছে? বনবিহারী বাবু বললেন, না, তা হয়তো নেই। ফেলুদা বলল, আমি বিশ্বাস করি আংটির দাম যত লাখ টাকাই হোক না কেন, একটি ছেলের জীবনের মূল্যের চেয়ে তার মূল্য বেশি নয়। শ্রীবাস্তব যদি আংটি চুরি করে থাকেন তাহলে তার অপরাধ নিশ্চয়ই আছে, কিন্তু এখন যারা ওর আংটির পিছনে লেগেছে তাদের অপরাধ আরো অনেক বেশি, কারণ তারা একেবারে খাঁটি চোর এবং খুব ডেঞ্জারাস জাতের চোর। বুঝেছি। বনবিহারী বাবুর গলার স্বর গম্ভীর। তাহলে তুমি বিশ্বাস করো না
যে শ্রীবাস্তবের কাছেই এখনো আংটিটা আছে? না, করি না। আমার কাছে তার প্রমাণ আছে। কামরার সকলেই চুপ। আমি অবাক হয়ে ফেলুদার দিকে চাইলাম। বনবিহারীবাবু কিছুক্ষণ ফেলুদার দিকে চেয়ে থেকে বললেন, কি প্রমাণ আছে তা জিজ্ঞাসা করতে পারি কি? জিজ্ঞেস নিশ্চয়ই করতে পারেন, কিন্তু উত্তর এখন পাবেন না, কারণ তার সময় এখনো আসেনি। আমি ফেলুদাকে এরকম জোরের সঙ্গে কথা বলতে এর আগে কখনো শুনিনি। বনবিহারীবাবু আবার ঠাট্টা সুরে বললেন, আমি আমি বেঁচে থাকতে সে উত্তর পাবো তো? ফেলুদা বলল, আশা তো করছি। একটা স্পাইয়ের রহস্য আছে, সেটা সমাধান হলেই পেয়ে যাবেন। স্পাই? বনবিহারীবাবু অবাক হয়ে ফেলুদার দিকে চাইলেন। কি স্পাই? শ্রীবাস্তব বললেন, ফেলুবাবু বোধহয় পিয়ারিলালের লাস্ট ওয়ার্ডসের কথা বলছেন। মারা যাওয়ার আগে দুবার স্পাই কথাটা বলেছিলেন তিনি। বনবিহারীবাবুর ভ্রুকুটি আরও বেড়ে গেল। বললেন, আশ্চর্য, লখনৌ শহরে স্পাই? তারপর কিছুক্ষণ পাইপটা হাতে নিয়ে চুপ করে কামরার মেঝের দিকে চেয়ে থেকে বললেন, হতে পারে, হতে পারে। আমার একবার একটা সন্দেহ হয়েছিল বটে। কি সন্দেহ? শ্রীবাস্তব জিজ্ঞেস করলেন। না, কিছু না। আই মে বি রং। বুঝলাম বনবিহারীবাবু আর ও বিষয়ে কিছু বলতে চান না, আর এমনিতেই হরদই স্টেশন এসে পড়াতে কথা বন্ধই হয়ে গেল। একটু চা হলে মন্দ হয় না বলে ফেলুদা প্ল্যাটফর্মে নেমে পড়ল। আমিও নামলাম, কারণ ট্রেন স্টেশনে থামলে গাড়ির ভিতর বসে থাকতে আমার ইচ্ছা করে না। আমরা নামতেই আরেকজন গেরুয়া পড়া দাড়িওয়ালা লোক কোত্থেকে জানি এসে আমাদের গাড়িতে উঠে পড়ল। गाड़ी संख्या বনবিহারীবাবু ব্যস্ত হয়ে বললেন, 100 কমলা রিজার্ভ। निजामुद्दीन से জায়গা নেই, জায়গা নেই। नागपुर के रास्ते তাতে গেরুয়াধারী ইংরেজিতে বলল, প্লিজ লেট মি গো আপ টু বেরেলি, अपने निर्धारित দেন আই উইল শিফট টু অ্যানাদার ট্রেন। রাত্রে আপনাদের বিরক্ত করব না। অগত্যা বনবিহারীবাবু তাকে উঠতে দিলেন। ट्रेन नंबर ফেলুদা বললেন, সন্ন্যাসীদের জ্বালাই দেখছি আর পারা গেল না। এই চাওয়ালা, চাওয়ালা দৌড়ে এগিয়ে এলো। তুই খাবি? কেন খাবো না? অন্যদের জিজ্ঞেস করাতে ওরা বললেন যে খাবেন না। গরম চায়ের ভার কোনো রকমে ইহাত ওহাত করতে করতে ফেলুদাকে বললাম, শ্রীবাস্তব চোর হলে কিন্তু খুব খারাপ হবে। ফেলুদা ওই সাংঘাতিক গরম চায়ে চুমুক দিয়ে বলল, কেন? কারণ ওকে আমার বেশ ভালো লাগে, আর মনে হয় খুব ভালো মানুষ। বুকচন্দর, তুই যে ডিটেকটিভ বই পড়িসনি, পড়লে জানতে পারতি যে যে লোকটাকে সবচেয়ে নিরীহ বলে মনে হয় সেই শেষ পর্যন্ত অপরাধী প্রমাণ হয়। এই ঘটনা তো আর ডিটেকটিভ বইয়ের ঘটনা নয়। তাতে কি হলো? বাস্তব জীবনের ঘটনা থেকেই তো লেখকরা আইডিয়া পান। আমার ভারী রাগ হলো। বললাম, তাহলে শ্রীবাস্তব যখন প্রথম দিন আমাদের বাড়িতে বসে গল্প করছিলেন, তখন বাইরে থেকে কে ওকে ওয়াচ করছিল আর চারমিনার খাচ্ছিল? সে হয়তো ডাকাত দলের লোক। তাহলে তুমি বলছো শ্রীবাস্তবও খারাপ লোক আর ডাকাতরাও খারাপ লোক? তাহলে তো সকলেই খারাপ লোক, কারণ গণেশ গুহা বলেছিল বনবিহারীবাবু ও লোক ভালো না। ফেলুদা উত্তরের বদলে চায়ের ভাঁড়ে একটা বড় রকম চুমুক দিতেই কোত্থেকে জানি একটা দলা পাকানো কাগজ ঠাই করে এসে ওর কপালে লেগে রিবাউন্ড করে একেবারে ভাঁড়ের মধ্যেই পড়ল। এক ছবলে কাগজটা ভাঁড় থেকে তুলে নিয়ে ফেলুদা প্ল্যাটফর্মের ভিড়ের দিকে চাইতেই গার্ডের হুইসেল শোনা গেল। এখন আর কারুর সন্ধানে ছোটাছুটি করার কোনো উপায় নেই। কম্পার্টমেন্টে ওঠার আগে কাগজটা খুলে একবার নিজে দেখে তারপর আমাকে দেখিয়ে ফেলুদা সেটাকে আবার দলা পাকিয়ে প্ল্যাটফর্মের পাশ দিয়ে একেবারে ট্রেনের চাকার ধারে ফেলে দিল। কাগজে লেখা ছিল, খুব হুঁশিয়ার। আর দেখে বুঝলাম এবারও পানের রস দিয়েই লেখা হয়েছিল,
বাদশাহী আংটির রহস্যজনক আর রোমাঞ্চকর ব্যাপারটা আমরা মোটেই লখনৌ শহরে ছেড়ে আসিনি, সেটা আমাদের সঙ্গে সঙ্গেই চলেছে। সন্ধ্যা হয়ে এসেছে, কামরার পাতিগুলো এইমাত্র জ্বলেছে, ট্রেন ছুটে চলেছে বেরিলির দিকে। কামরায় সব শুদ্ধ 7 জন লোক, আমি আর ফেলুদা একটা বেঞ্চিতে, একটায় বাবা আর শ্রীবাস্তব, আর তৃতীয়টায় বনবিহারী বাবু আর সেই সন্ন্যাসী। বাবাদের উপরের বাঙ্কে বনবিহারী বাবুর একটা কাঠের প্যাকিং কেস আর একটা বড় ট্রাঙ্ক রয়েছে। আমাদের উপরের বাঙ্কে একটা লোক আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। লখনৌ স্টেশনে গাড়িতে উঠে অবধি তাকে এই ঘুমন্ত আর চাদর মুড়ি অবস্থাতেই দেখেছি। তার পায়ের ডগা দুটো শুধু বেরিয়ে আছে, পরের দিকে চাইলেই দেখা যায়। বনবিহারী বাবু বেঞ্চের উপর পা তুলে বাবু হয়ে বসে পাইপ টানছেন। শ্রীবাস্তব গীতাঞ্জলি পড়ছেন, আর বাবাকে দেখলেই মনে হয় ওর খুব ঘুম পেয়েছে। মাঝে মাঝে চোখ রগড়িয়ে টান হয়ে বসছেন। সন্ন্যাসীর যেন আমাদের কোনো ব্যাপারেই কোনো ইন্টারেস্ট নেই। সে এক মনে একটা হিন্দি খবরের কাগজের পাতা উল্টাচ্ছে। ফেলুদা জানলার বাইরে চেয়ে গাড়ির তালে তালে একটা গান ধরেছে, সেটা আবার হিন্দি গান। তার প্রথম 2 লাইন হচ্ছে, जब छोड़ चले लखनऊ नगरी, जब छोड़ चले लखनऊ नगरी, तब हल अदम पर বাকিটা ফেলুদা কু কু করে গাইছে। বুঝলাম ওই 2 লাইন ছাড়া আর কোনো কথা তার জানা নেই। বনবিহারী বাবু হঠাৎ বললেন, ওয়াজিদ আলী শাহর গান তুমি জানলে কি করে? ফেলুদা বলল, আমার এক জ্যাঠামশাই গাইতেন, খুব ভালো ঠুংরি গাইয়েছিলেন। বনবিহারী বাবু পাইপে টান দিয়ে জানলার বাইরে সন্ধ্যার লাল আকাশের দিকে চেয়ে বললেন, আশ্চর্য নবাব ছিলেন এই ওয়াজিদ আলী। গান গাইতেন পাখির মতো, গান রচনাও করতেন। ভারতবর্ষের প্রথম অপেরা লিখেছিলেন একেবারে বিলিতি ঢঙে, কিন্তু যুদ্ধ করতে জানতেন না এক ফোঁটাও। শেষ বয়সটা কাটে কলকাতার মেটিয়া বুরুজে, এখন যেখানে সব কলকাতার মুসলমান দর্জিগুলো থাকে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো? তখনকার বিখ্যাত ধনী রাজেন মল্লিকের সঙ্গে একজোট হয়ে কলকাতায় প্রথম চিড়িয়াখানার পরিকল্পনা করেন এই ওয়াজিদ আলী শাহ। কথা শেষ করে বনবিহারী বাবু দাঁড়িয়ে উঠে বাঙ্কে রাখা ট্রাঙ্ক খুলে তার ভেতর থেকে একটা ছোট্ট গ্রামোফোনের মতো বাক্স বার করে বেঞ্চির ওপর রেখে বললেন, এবার আমার প্রিয় কিছু গান শোনায়। এটা হচ্ছে আমার টেপ রেকর্ডার, এটা ব্যাটারিতে চলে। এই বলে বাক্সটা ঢাকনা খুলে হারমোনিয়ামের পর্দার মতো দেখতে একটা সাদা জিনিস টিপতেই বুঝতেই পারলাম কি একটা জিনিস জানি চলতে আরম্ভ করলো। বনবিহারী বাবু বললেন, এ গান যদি সত্যি করে উপভোগ করতে হয় তাহলে জানলা দিয়ে বাইরের দিকে দেখতে দেখতে শোনো। আমি বাইরের দিকে চেয়ে আবছা আলোতে দেখলাম বিরাট বিরাট গাছপালা, ঘন অন্ধকার জঙ্গল ছুটে চলেছে ট্রেনের উল্টো দিকে। সেই জঙ্গল থেকেই যেন শোনা গেল বনবিড়ালের কর্কশ চিৎকার। বনবিহারী বাবু বললেন, ভলিউম ইচ্ছা করেই বাড়ায়নি, যাতে মনে হয় চিৎকারটা দূর থেকেই আসছে। তারপর শুনলাম হায়নার হাসি। সে এক অদ্ভুত ব্যাপার। ট্রেনে করে জঙ্গলের পাশ দিয়ে ছুটে চলেছি, আর সারা জঙ্গল থেকে হায়নার হাসির শব্দ ভেসে আসছে। বনবিহারী বাবু বললেন, এর পরের শব্দটা আর একটু কমানো উচিত, কারণ ওটা শোনা যায় খুব আস্তেই। তবে গাড়ির শব্দের জন্য আমি ওটা একটু বাড়িয়েই শোনাচ্ছি। কির কির কিট কিট কিট, কির কিট কিট কিট। আমার বুকের ভেতরটা যেন ঢিপ ঢিপ করতে লাগলো। সন্ন্যাসীর দিকে চেয়ে দেখি তিনিও অবাক হয়ে শুনছেন। বনবিহারী বাবু বললেন, র্যাটল স্নেক। আওয়াজটা শুনলে যদিও ভয় করে,
কিন্তু আসলে ওরা নিজের অস্তিত্বটা জানিয়ে দেবার জন্যই শব্দটা করে, যাতে অন্য কোনো প্রাণী অজান্তে ওদের মারিয়ে না ফেলে। বাবা বললেন, তাহলে ওরা এমনিতে মানুষকে অ্যাটাক করে না? জঙ্গলে টঙ্গলে এমনিতে করে না। সে আমাদের দেশি বিষাক্ত সাপেরাই বা কটা অ্যাটাক করে বলুন? তবে কোণঠাসা হয়ে গেলে করে বই কি। যেমন ধরুন, একটা ছোট্ট ঘরের মধ্যে আপনার সঙ্গে যদি সাপটাকে বন্দি করে রাখা যায়, তাহলে কি আর করবে না? নিশ্চয়ই করবে। আর এদের আরেকটা আশ্চর্য ক্ষমতা কি জানেন? তা হলো ইনফ্রারেড রশ্মি এদের চোখে ধরা পড়ে, অর্থাৎ এরা অন্ধকারে স্পষ্ট দেখতে পায়। তারপর রেকর্ডার বন্ধ করে দিয়ে বনবিহারী বাবু বললেন, দুঃখের বিষয়, আমার বাকি যে কটি প্রাণী আছে, বিছে আর মাকড়সা, তারা দুটোই মৌন। এবার যদি অজগরটি পাই, তাহলে তার ফোঁসফোঁসানি নিশ্চয়ই রেকর্ড করে রাখবো। বাবা বললেন, বেশ ভয় ভয় করছিল কিন্তু শব্দগুলো শুনে। বনবিহারী বাবু বললেন, তা তো বটেই, কিন্তু আমার কাছে এ শব্দ সঙ্গীতের চেয়েও মধুর। বাইরে যখন যাই, জানোয়ারগুলোকে তো তখন সঙ্গে নিয়ে যেতে পারি না, তাই এই শব্দগুলোকেই সঙ্গে নিয়ে যায়। বেরিলিতে আমাদের ডিনার দিল, আর সন্ন্যাসী ভদ্রলোক নেমে গেলেন। ফেলুদা এক প্লেট খাবার পরেও আমার প্লেট থেকে মুরগির ঠ্যাং তুলে নিয়ে বলল, ব্রেনের কাজটা যখন বেশি চলে, তখন মুরগি জিনিসটা খুব হেল্প করে, বুঝলি? আর আমি বুঝি ব্রেনের কাজ করছি না? তোরটা কাজ নয় রে, ওটা খেলা। তোমার এত কাজ করে কি ফলটা হচ্ছে শুনি? ফেলুদা গলাটা নামিয়ে নিয়ে শুধু আমি যাতে শুনতে পাই এমনভাবে বলল, বিহারীলাল কোন স্পাইয়ের কথা বলেছিলেন সেটার একটা আন্দাজ পেয়েছি। এটুকু বলে ফেলুদা একেবারে চুপ মেরে গেল। গাড়ি বেরিলি ছেড়েছে। বাবা বললেন, ভোর 4টেই উঠতে হবে। তোরা সব এবার শুয়ে পড়, যা। বেঞ্চের অর্ধেকটা আমি নিয়ে বাকি অর্ধেকটা ফেলুদাকেই ছেড়ে দিলাম। বনবিহারী বাবু বললেন, উনি ঘুমোবেন না, তবে তবে আপনারা নিশ্চিন্তে ঘুমন। আমি হরিদ্বার আসার ঠিক আগেই আপনাদের তুলে দেব। বাবা আর শ্রীবাস্তব ওদের বেঞ্চিটায় ভাগাভাগি করে শুয়ে পড়লেন। বনবিহারী বাবু দেখলাম বাতিগুলো নিভিয়ে দিলেন। ঘরের ভিতরটা অন্ধকার হতেই বুঝতে পারলাম বাইরে চাঁদের আলো রয়েছে। শুধু তাই না, আমি যেখানে শুয়ে আছি সেখান থেকে চাঁদটাও দেখা যাচ্ছে। বোধহয় পূর্ণিমার আগের দিনের চাঁদ, আর সেটা আমাদের গাড়ির সঙ্গে সঙ্গেই ছুটে চলেছে। চাঁদ দেখতে দেখতে আমার মন কেন জানি বলল যে হরিদ্বারে শুধু তীর্থস্থানই দেখা হবে না, আরও কিছু ঘটবে সেখানে। কিংবা এও হতে পারে যে আমার মন চাইছে হরিদ্বারে কিছু একটা ঘটুক। শুধু গঙ্গা আর গঙ্গার ঘাট আর মন্দির দেখলেই যেন ওখানে যাওয়াটা সার্থক হবে না। আচ্ছা, ট্রেনের এত দোলানি আর এত শব্দের মধ্যে কি করে ঘুম এসে যায়? কলকাতায় আমার বাড়ির পাশে যদি এরকম ঘটাং ঘটাং শব্দ হতো, আর আমার খাটটাকে ধরে যদি কেউ ক্রমাগত ঝাঁকুনি দিত, তাহলে কি ঘুম আসতো? ফেলুদাকে কথাটা জিজ্ঞেস করাতে ও বলল, একই রকম শব্দ যদি অনেকক্ষণ ধরে হয়, তাহলে মানুষের কান তাতে অভ্যস্ত হয়ে যায়, তখন আর শব্দটা ডিস্টার্ব করে না। আর ঝাঁকুনিটা তো ঘুমকে হেল্পই করে। আরে দেখিসনি খোকাদের দোল দিয়ে ঘুম পাড়ায়? বরং শব্দ আর দোলানি যদি হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলেই ঘুম ভেঙে যাবার চান্স থাকে। তুই লক্ষ্য করে দেখিস, অনেক সময় স্টেশনে গাড়ি থামলেই ঘুম ভেঙে যায়। ঘুমে যখন প্রায় চোখ বুজে এসেছে, তখন একবার মনে হলো বাঙ্কের উপর যে লোকটা চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছিল, সে যেন উঠে বাঙ্ক থেকে নেমে একবার ঘরের মধ্যে ঘোরাফেরা করলো। তারপর একবার যেন কার একটা হাসির শব্দ শুনতে পেলাম। সেটা মানুষও হতে পারে, আবার হায়নাও হতে পারে,
তারপর দেখলাম আমি ভুলভুলাইয়ার ভিতর পথ হারিয়ে পাগলের মতো ছোটাছুটি করছি। আর যতবারই এক একটা মোড় ঘুরছি ততবারই দেখছি একটা প্রকাণ্ড মাকড়সা আমার পথ আগলিয়ে দাঁড়িয়ে আছে, আর প্রকাণ্ড দুটো জলজলে সবুজ চোখ দিয়ে আমাকে দেখছে। একবার একটা মাকড়সা হঠাৎ আমার দিকে এগিয়ে এসে তার একটা প্রকাণ্ড কালো লোমে ঢাকা পা আমার কাঁধের উপর রাখতেই আমার ঘুম আর স্বপ্ন একসঙ্গে ভেঙে গেল। আর দেখলাম ফেলুদা আমার কাঁধে হাত দিয়ে ঠেলা দিয়ে বলছে, এই তপসে, ওঠ 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 ওঠ, হরিদ্বার এসে গেছে। এতক্ষণ শুনছিলেন ফেলুদার গোয়েন্দাগিরি সিরিজের গল্প বাদশাহী আংটি দ্বিতীয় পর্ব। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রইল। আর যদি আপনারা আমাদের পুরনো বন্ধু হন তাহলে আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর শুনতে থাকবেন গল্প বাবুর আসর। নমস্কার।